ভার্সিটির ফার্স্ট সেমিস্টারের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে 4 বছর আগে বিয়ে করা নিজের স্বামীকে প্রধান অতিথি রূপে দেখে খানিকটা চমকে উঠলাম। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। পুরানো স্মৃতিগুলো মনে পড়তে লাগলো। শুনেছি মানুষটা বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং গত 1 বছর ধরে এই দায়িত্ব পালন করছে। আমি যদি কোনোভাবে জানতাম যে এই মানুষটা এই অনুষ্ঠানে আসবে, তাহলে আমি কখনোই এখানে আসতাম না। আমি চাই না আমার পুরানো অতীত আবার আমার সামনে এসে দাঁড়াক। সামনে তাকিয়ে দেখি মানুষটা মঞ্চে উঠেছে, চারিদিক থেকে করতালি দেওয়া হচ্ছে। তারপর সোজা গিয়ে প্রধান অতিথির আসনে বসে পড়ল। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আশেপাশে তাকিয়ে দেখি মেয়েরা হা করে তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরীর দিকে। থাকবেই বা না কেন, সব মেয়েই এমন একজন পুরুষকে জীবন সঙ্গী হিসাবে চায়। বয়স 30 বছর, 6 ফিট লম্বা, ফর্সা ত্বক, মুখে চাপ দাড়ি আর নীল চোখ, যেন গভীর সমুদ্র। ঠোঁটগুলো হালকা লাল আর চোখের কোণায় লেগে আছে এক রহস্যময় হাসি। কিন্তু আমার সেই দিকে কোনো মনোযোগ নেই। বিয়ের দিনের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠল। এই মানুষটা তার পরিবার সহ বিয়ের আসর থেকে চলে গিয়েছিল, কারণ আমি তার যোগ্য ছিলাম না। সত্যি বলতে এতে তার দোষ দেওয়া যায় না, কারণ তার সঙ্গে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের দিন আমার বড় বোন পালিয়ে গেল, বাবা দিশেহারা হয়ে গেলেন। তারপর আমার বড় বোনের জায়গায় আমাকে বউ সাজিয়ে পাঠানো হলো। বিয়ে পড়ানো শেষে যখন তারা দেখলো আমি বসে আছি, তখন তারা রেগে গিয়ে বাবাকে অপমান করে চলে গেলেন। বাবাও সেদিন আর কিছু বলতে পারেননি, কোন মুখেই বা বলবেন। সেদিন থেকে দীর্ঘ 4 বছর ধরে এই মানুষটা আমার কোনো খোঁজ নেয়নি। এসব ভাবতে ভাবতেই চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর মনে হলো পুরো পৃথিবীটা আমার চারপাশে ঘুরছে। হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ড রুহি ফুচকার প্লেট নিয়ে এসে পাশে বসলো। আমার এই অবস্থা দেখে রুহি বলল, কি ব্যাপার, এত ঘেমে যাচ্ছিস কেন? চোখ মুখ এমন লাল লাগছে কেন রে? কি হয়েছে তোর? আমি কোনো রকমে বললাম, রুহি, আমার বড্ড খারাপ লাগছে রে, মাথাটা কেমন জানি ঘুরছে। কিছুক্ষণ আগেই তো ঠিক ছিলি, হঠাৎ কি হলো তোর? ধর ফুচকা খা, ভালো লাগবে। স্টেজে বসা আয়াজের চোখ সামনের সারিতে বোরখা পরা মেয়েটার ওপর পড়ল। আয়াজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে মনে মনে ভাবল, আচ্ছা, এই বোরখা পরা মেয়েটার চোখ দুটো কেন আমার এত চেনা চেনা লাগছে? এই মেয়েটাই আমার বউ নয় তো? বড্ড চেনা লাগছে কেন মেয়েটাকে? আমি আয়াজের দিকে তাকিয়েই ফুচকা খাচ্ছি। রুহি পাশ থেকে বলে উঠল, কি ব্যাপার, তুই তো কখনো পরপুরুষের দিকে তাকাস না, হঠাৎ মন্ত্রী মহোদয়কে দেখে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? পছন্দ হয়েছে নাকি? হওয়ারই কথা, লোকটা দেখতে এত সুন্দর, সে এখনো বিয়ে করেনি, চাইলে তুই বিয়ে করে নিতে পারিস। এই লোকটা এত ভালো, কি যে বলবো তোকে। আমি মুচকি হেসে রুহির দিকে তাকিয়ে রইলাম। ভাবলাম এই মানুষটা নাকি অবিবাহিত। সত্যি হাসির বিষয়, 3 বছর বিয়ের বয়স হয়েছে, তাহলে কিভাবে সে অবিবাহিত থাকে? রুহি ধাক্কা দিয়ে বলল, কিরে, কোন ধ্যানে পড়লি? হুম হুম, তেমন কিছু না। এই মানুষটা কতটা ভালো তা আমি জানি। তুই মন্ত্রী স্যারকে চিনিস নাকি? হুম, তোর থেকেও অনেক ভালো চিনি আমি তাকে। হঠাৎই স্টেজ থেকে একটা মেয়ে উঠে বলল, আমাদের সবার মাঝে আজ উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় নেতা, দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা তাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত আনন্দিত। এবার অনুষ্ঠান শুরু করা যাক। আমাদের এবারের ঢাকা মেডিকেলের ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নওরিন আহমেদ। তার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের সবার প্রিয় মন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরী। সবাই করতালি দিল। তারপর সবাই উৎসুক নয়নে চারপাশে তাকিয়ে ভাবল, কে এই নওরিন আহমেদ? আয়াজ অবাক হয়ে তাকিয়ে রইল। তার কানে বারবার নওরিন আহমেদ নামটা প্রতিধ্বনিত হচ্ছে। এক পর্যায়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, তাহলে এই মেয়েটাই কি আমার বউ, যাকে আমি বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলাম? আমার প্রচন্ড কান্না পাচ্ছে। কিভাবে এই মানুষটার সম্মুখীন হব, কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো?
কিন্তু নিজের ভেতরের কষ্টটাকে নিয়ন্ত্রণ করে স্টেজের দিকে হাঁটা শুরু করলাম। আয়াজ উঠে দাঁড়ালো, পাশ থেকে একজন পুরস্কার এগিয়ে দিল। আমি মাথা নিচু করে পুরস্কারটি নিতে হাত বাড়ালাম। মনে মনে ভাবছি, কোনোভাবেই এই মানুষটার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। যে আমাকে অবহেলা করে চলে গিয়েছিল, তাকে আর জীবনে জায়গা দিতে চাই না, যতই সে আমার প্রিয় মানুষ হোক না কেন। হঠাৎ দেখলাম লোকটা আমার হাত ছাড়ছেই না। চমকে উঠে আয়াজের দিকে তাকালাম। মানুষটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, লোকটা কি আমায় চিনতে পেরেছে? আমি কোনো রকমে নিজের হাতটা ছাড়িয়ে স্টেজ থেকে নেমে এলাম। আমি রুহির হাত ধরে সোজা ওয়াশরুমের দিকে টানতে লাগলাম। এই মুহূর্তে আমার প্রচণ্ড কান্না পাচ্ছে। ওয়াশরুমে গিয়ে মুখের পানির ঝাপটা দিলাম। বাইরে রুহি দাঁড়িয়ে আছে। ওয়াশরুম থেকে বের হতেই মনে হলো কেউ আমার কোমর জড়িয়ে ধরে কাছে টানলো। আমি আতঙ্কিত হয়ে চারপাশে তাকালাম। রুমটা অন্ধকার, ভয়ে গলা শুকিয়ে গেল। হঠাৎ কানের কাছে কারো ঠোঁটের স্পর্শ পেলাম। ওহে প্রেয়সী, এখনো কি ঠিক 15 বছর আগের সেই কিশোরী মেয়েটাই আছো, নাকি যৌবনে 19 বছরে পা দিয়ে আরো বেশি স্নিগ্ধ হয়ে গেছো? তোমার চোখের এই গাঢ় চাহনি আমাকে বড্ড টানে প্রেয়সী। তুমি কি কখনো বুঝবে এই প্রেমিক যুবকের হৃদয়ের গভীর রক্তক্ষরণের ব্যথা? আমি ভয়ে ভয়ে বললাম, কে আপনি? তুমি আমার স্পর্শ চিনতে পারছো না? কি কপাল আমার! মানে? লোকটা আমাকে আরো কাছে টেনে বলল, মানে হলো, আমি তোমার প্রেমিক মহোদয় বলছি। কেমন মেয়ে তুমি, নিজের প্রেমিকের স্পর্শ চিনতে পারছো না? আমি রেগে চিৎকার করে বললাম, চরিত্রহীন লোক কোথাকার, ছাড়ুন আমায়, না হলে ফল কিন্তু ভালো হবে না। এরপর লোকটা যা করলো, আমি হাঁ করে তাকিয়ে রইলাম। লোকটা আমার কপালের সাথে কপাল ঠেকালো, গাল দুটো ধরে কপালে শব্দ করে কিচ করলো। আমি খানিকটা কেঁপে উঠলাম, তারপর বললাম, এই তৃষ্ণার্ত হৃদয় তোমাকে চাই। এই তৃষ্ণার্ত হৃদয় খুঁজেছে একমাত্র তোমাকে। এই শূন্যতা আর সহ্য হচ্ছে না। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভূতিতে শুধু তুমি, শুধুই তুমি। আমি হারিয়ে যাচ্ছি এক অদৃশ্য যন্ত্রণায়। তোমার ছোঁয়ায়, তোমার উপস্থিতি ছাড়া এই হৃদয় মরুভূমির মতো রুক্ষ, যেখানে বাঁচতে হলে তোমাকে চাই। তুমি আসবে তো, নাকি এই হৃদয় চিরে তৃষ্ণার্তই রয়ে যাবে? এরকম কথা শুনে আমার গলা শুকিয়ে আসছে। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। এই লোকটা কে? আমি গাল থেকে লোকটার হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সে আরো শক্ত করে ধরে রাখলো। তার উষ্ণ নিঃশ্বাস আমার গালে লাগছে। আমি হতভম্ব, এমন সাহস কার? তারপর নিজেকে সামলিয়ে বললাম, আপনার সাহস তো কম নয়, একজন মেয়ের গায়ে হাত দিচ্ছেন, লজ্জা করে না? লোকটা হাসলো, নিঃশব্দ, ঠান্ডা, গভীর এক হাসি। বিয়ে করা বউকে স্পর্শ করতে পারমিশন লাগে নাকি? আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই গলা, এই কণ্ঠস্বর! আমি এক ধাক্কায় তাকে সরিয়ে দিলাম। দ্রুত পিছু হটতে গিয়েও পা হড়কে গেল, কিন্তু শক্ত এক বাহু আমাকে ধরে ফেলল। চোখ তুলে তাকাতেই চমকে উঠলাম। আপনি? আলো কম থাকায় ওনার মুখ পুরোটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু এই চোখ, এই দৃষ্টি আমি কখনো ভুলবো না। হুম। আমি কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? এই মুহূর্তের জন্য আমার পুরো শরীর জমে গেল, কিন্তু পরেক্ষণে রাগে, ক্ষোভে, ঘৃণায় আমার রক্ত টকবক করে ফুটতে লাগলো। আমি ধাক্কা দিয়ে ওনার হাতটা সরিয়ে দিলাম। এই কি ধৃষ্টতা আপনার, মন্ত্রী সাহেব? একটা অচেনা মেয়েকে আপনি বাজেভাবে স্পর্শ করলেন, তাও আবার অন্ধকার রুমে। আয়াজ গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, এই অচেনা মেয়েটাই আমার বিবি জান, তাই তাকে আমি যেভাবে খুশি সেভাবেই স্পর্শ করব। তুমি বলার কে, হ্যাঁ? আমি আয়াজের কলার টেনে ধরলাম, চোখে চুপচাপ বিদ্রুপ। এই মন্ত্রী, এত বছর পর বইয়ের প্রতি প্রেম উতলে পড়ছে নাকি? এরকমভাবে কলার ধরার কারণে আয়াজের চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখে এক ঝলক রাগ ঝলকানির দেখা গেল। সে হাতের তালু চেপে ধরে মনে মনে নিজেকে সংযত করার চেষ্টা করলো। তার ভুলের কারণেই আজ মেয়েটা এমন করছে, এই চিন্তা তার মনে ঘুরপাক খাচ্ছিল।
সে এই মুহূর্তে চুপ থেকে নিজের রাগ সামলে নিজেকে স্বাভাবিক করে বলল, কলার ছাড়ো, এরকম অভদ্রতা আমি পছন্দ করি না। কেন ছাড়বো কলার? হ্যাঁ, 4 বছর আগে যখন আমাকে ফেলে চলে গিয়েছিলেন তখন কি একবারও মনে হয়নি আমি কিভাবে বাঁচব? তখন এই প্রেম কোথায় ছিল? তখন কি প্রেমিক যুবকের হৃদয়ে রক্তক্ষরণ হয়নি? আয়াজ দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে যেন এক অদ্ভুত কষ্ট, অনুশোচনা। আমি চোখ ঘুরিয়ে ফেললাম না। আমি ওনার দৃষ্টি দেখতে চাই না, আবারও বুঝতেও চাই না। আমি আমি ভুল করেছি নওরিন, আর সেই ভুল আমি শোধরাতে চাই। নতুন করে তোমাকে আমার জীবনে বিবিজান হিসাবে চাই। আমি বিস্ময়ে তাকিয়ে ভাবলাম, হ্যাঁ, এত সহজ? এত বছর পর এসে শুধু একটা ভুল করেছি বলেই সব শেষ? তারপর আমি নিজেকে সামলিয়ে তিক্ত স্বরে হেসে বললাম, ভুল? হা হা, আপনি তো সেদিন খুব সহজে চলে যেতে পেরেছিলেন মন্ত্রী সাহেব। আজ আবার কিসের অনুশোচনা? আয়াজ চুপ করে আমার দিকেই তাকিয়ে রইল। তার চোখের গভীরে কিছু একটা জ্বলছিল। তোমার ইচ্ছা, তুমি চাইলে আমায় ক্ষমা করো, না হয় ঘৃণা করো, আমি এতে কোনো সমস্যা প্রয়োজন মনে করছি না। তবে তোমায় একটা কথা জানিয়ে রাখি, তোমাকে আমার জীবনে চাই, সেটা জোর করে হলেও। আমার বুকের ভেতরটা ধ্বংসস্তূপের মতো লাগছে। আমি দৃষ্টি সরিয়ে বললাম, আপনি দেরি করে ফেলেছেন আয়াজ। আমি এখন আর সেই 15 বছরের কিশোরী নই যে আপনার জন্য কাঁদত। আমি নওরিন আহমেদ, মেডিকেলের প্রথম স্থান অধিকারী। আমি আমার জীবনে আপনাকে আর চাই না। বলেই আমি দ্রুত পা বাড়ালাম। পেছন থেকে আয়াজের কণ্ঠ এলো, তুমি যতই অস্বীকার করো বিবিজান, কিন্তু আমি জানি আমার চোখের ভাষা তোমার হৃদয় ঠিকই বুঝেছে। আমি থমকালাম, কিন্তু এক মুহূর্তও দাঁড়ালাম না। সোজা সামনের দিকে হাঁটা শুরু করলাম। তারপর আমি দ্রুত পায়ে হেঁটে রুহির সামনে এসে দাঁড়ালাম। বুকের ভেতর ধুকপুক করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে দেখে রুহি চোখ কুঁচকে জিজ্ঞাসা করলো, তুই ঠিক আছিস তো? আমি চুপ করে রইলাম। কি বলবো, কিভাবে বলবো? 4 বছর আগে যার জন্য আমি অশ্রুপাত করেছিলাম, যে আমাকে বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিল, তার কথা লোকের কাছে বলে কেন নিজের অপমান করাবো আমি? আমি নিজেকে সামলিয়ে জোর করে একটা স্বাভাবিক হাসি দিয়ে বললাম, হুম, ঠিক আছে, চল দ্রুত, অনেক রাত হয়েছে। রুহি আমার হাতটা ধরে টান দিল। না, কিছু একটা হয়েছে তোর, তুই এমনভাবে কাঁপছিস কেন? আমি দ্রুত নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, কিছু হয়নি। কিন্তু রুহি সহজে বিশ্বাস করার মেয়ে নয়। সে একপাশে নিয়ে ফিসফিস করে বলল, স্টেজে পুরস্কার নেওয়ার সময় তোকে এত অস্থির লাগছিল কেন? আবার ওয়াশরুম থেকে বের হতে তোর চেহারা সাদা হয়ে গেল। সত্যি বল, কি হয়েছে? আমি এক মুহূর্ত রোহির চোখের দিকে তাকিয়ে থাকলাম। ও আমার সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু আমি এখন এইসব বলতে চাই না। তাই মাথা নাড়িয়ে বললাম, এটা ব্যক্তিগত বিষয় রুহি, প্লিজ জিজ্ঞাসা করিস না। রুহি গভীরভাবে আমার চোখের দিকে কিছু একটা বোঝার চেষ্টা করলো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুই যদি বলতে না চাস তাহলে আমি জোর করব না, কিন্তু মনে রাখিস আমি তোর পাশে আছি। আমি মৃদু হাসলাম, জানি রে। তারপর আমরা দুজন অনুষ্ঠান স্থল থেকে বের হয়ে আসলাম। অন্যদিকে আয়াজ, সে এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ, চোখ বন্ধ। নওরিনকে এত কাছ থেকে দেখার পর সে নিজেকে আর সংযত রাখতে পারছে না। ও সত্যি বদলে গেছে। আগে সেই ছোট্ট মেয়েটা নেই, এখন ওর চোখ, জেদ, কণ্ঠে শক্তি। কিন্তু ওর চোখের ভাষা আজও বদলায়নি। তবে আমি জানি নওরিন এখনো আমায় অনুভব করে। নিজের চিন্তায় ডুবে থাকা আয়াজের কাছে হঠাৎ এক নিরাপত্তা কর্মী এসে বলল, স্যার, আপনার বাবা ফোন করেছেন। তিনি বললেন আপনার সাথে নাকি তার জরুরি কথা আছে। আয়াজ দ্রুত ফোনটা বের করে দেখল বাবা একাধিকবার কল দিয়েছেন। সে গভীর নিঃশ্বাস নিয়ে কলটা রিসিভ করলো। হ্যালো আপু, তুমি কোথায়? ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ঢাকা মেডিকেল কলেজের একটা অনুষ্ঠানে ছিলাম, এখন বের হচ্ছি। তুমি এখনই আমার অফিসে এসো, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। কি হয়েছে বাবা? এসে শুনবে। আর হ্যাঁ, একটা মেয়ের ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই। আয়াজের হৃদস্পন্দন
এক মুহূর্তের জন্য থমকে গেল। মেয়ে? তাহলে কি আব্বু নওরিনের কথা জানতে পেরেছেন? আমি আসছি আব্বু, দ্রুত বলেই আয়াজ গাড়ির দিকে এগিয়ে গেল। কিছু একটা ঘটতে চলেছে, সে এটা অনুভব করতে পারছে। আয়াজ ঢাকা মেডিকেল কলেজের করিডোর দিয়ে হেঁটে চলল। পাশেই তার দুজন দেহরক্ষী, যারা তার নিরাপত্তা নিশ্চিত করছিল। করিডোরের শেষ প্রান্তে এসে ঢাকা মেডিকেলের হেড তাকে দেখতে পেলেন এবং সম্মান জানিয়ে দ্রুত এগিয়ে এলেন। আমরা অত্যন্ত খুশি মন্ত্রী আয়াজ সাহেব, আপনার মতো একজন বড় মাপের মানুষ আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এটি আমাদের জন্য সত্যি গর্বের বিষয়। আয়াজ হালকা হাসি দিয়ে মাথা নেড়ে বলল, ধন্যবাদ। আমি সবসময় এমন উদ্যোগে অংশ নিতে পছন্দ করি, বিশেষ করে যেখানে মানুষের কল্যাণের কাজ করা হয়। হেড তার আশীর্বাদপূর্ণ দৃষ্টি আয়াজের দিকে তাকিয়ে বললেন, আপনি উপস্থিত আমাদের সবাইকে অনুপ্রাণিত করবেন মন্ত্রী সাহেব, আমরা সত্যি কৃতজ্ঞ। আয়াজ কিছু না বলে একটু থেমে গেল। তার মনোযোগ পুরোপুরি অন্যদিকে ছিল। তার মনে ঘুরছিল শুধুমাত্র একটাই প্রশ্ন, নরেন কি সহজে আমায় মানবে? হঠাৎ কিছু ছেলে ও মেয়ে এসে চারপাশে ঘিরে দাঁড়ালো এবং বলল, স্যার, আপনি তো খুব বড় মন্ত্রী, আমাদের সঙ্গে ছবি তুলবেন? আয়াজ একটু গভীর দৃষ্টিতে নিজের দেহরক্ষীদের দিকে একবার তাকালো। দেহরক্ষীরা একটু অস্বস্তি প্রকাশ করলো। তারা বুঝতে পারল আয়াজ এই মুহূর্তে ছবি তুলতে চায় না। একজন দেহরক্ষী কঠিন স্বরে বলল, আপনারা সরুন সামনে থেকে, স্যারের এখন সময় নেই ছবি তোলার। ছেলে ও মেয়েরা সরে দাঁড়ালো, উল্টো দেহরক্ষীর সাথে তর্কে জড়ালো। আয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনারা এবার থামুন, আমার হাতে সময় খুবই কম, তাই দ্রুত ছবি তুলুন। ছেলেরা ও মেয়েরা আনন্দিত হয়ে ছবি তোলার জন্য প্রস্তুত হলো। আয়াজ সোজা হয়ে দাঁড়িয়ে পোজ দিল। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকারা একের পর এক চোখে পড়ছিল, কিন্তু আয়াজের মন কোথাও হারিয়েছিল। তার চোখে ছিল অন্য কোনো এক রহস্য, একটু উদ্বেগ। দেহরক্ষীরা পাশে দাঁড়িয়েছিল, খেয়াল রাখছিল যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। ছবি তোলার পর তারা সকলে ধন্যবাদ জানিয়ে চলে গেল। আয়াজ একটি দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো, কিন্তু তার মনে ছিল একটাই প্রশ্ন, বাবা কি আবার নতুন কিছু করার প্ল্যান করছেন নাকি? আয়াজ দীপ্ত পায়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো। তার চোখে এক ধরনের দৃঢ়তা, যেন ভেতরের অনেক চিন্তার ঝড় বইছে। তার স্যুটের হাতাটা কিছুটা গুটিয়ে নিল, তারপর এক গভীর শ্বাস নিল। দেহরক্ষীরা মুহূর্তের মধ্যেই সক্রিয় হয়ে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা একজন দ্রুত হাত বাড়িয়ে গাড়ির দরজা খুলে দিল। অন্যজন চারপাশে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো, যেন কোনো অপ্রত্যাশিত কিছু না ঘটে। গাড়ির কালো কাচে তার প্রতিচ্ছবি ধরা পড়ল, এক স্বরাষ্ট্রমন্ত্রী, অথচ এই মুহূর্তে যেন এক সাধারণ মানুষ, যার মনে অজস্র প্রশ্নের ভার। এক পলক আকাশের দিকে তাকিয়ে আয়াজ মাথা নিচু করল, তারপর কোনো কথা না বলেই ধীর পায়ে গাড়িতে উঠে বসলো। দেহরক্ষীরা দ্রুত দরজা বন্ধ করলো। গাড়ি স্টার্ট হলো, আর মুহূর্তে গাড়িটি ঢাকার ব্যস্ত রাস্তার ভিড়ে মিলিয়ে গেল। কিন্তু তার মাথায় তখনও একটাই প্রশ্ন ঘুরছিল, আজকের রাতটা শেষ হওয়ার আগেই তার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে। কিছুক্ষণ পর আয়াজ তার বাবা মাহতাব ইফতেখার চৌধুরীর অফিস রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। তখন তার বাবা সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলেন, তুমি এখনো আমাকে ঠিকমতো বোঝার চেষ্টা করনি আয়াজ? আয়াজ কপাল কুঁচকে বলল, কি বলছেন আব্বু? আমি বলছি, তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি, আগামী মাসে তোমার বিয়ে। বিয়ে? কার সাথে? তোমার মামার মেয়ে তানিশার সাথে। আয়াজ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো। আপনার কি মনে নেই আমি আগেও একবার বিয়ে করেছি? মাহতাব ইফতেখার ভুরু উঁচু করলেন। ওটাই তো সমস্যা আয়াজ, তুমি বিয়ের আসর থেকে চলে গিয়েছিলে, মেয়েটা তোমার যোগ্য না তাই। তাহলে এত বছর পর আবার কেন পুরানো কথা মনে করছো? আর সেই মেয়েটা আজ কোথায় আছে কে জানে। আয়াজের হাতের মুঠি শক্ত হয়ে গেল। আমি জানি সে কোথায় আছে। তুমি কি এখনো ওকে ভুলতে পারোনি? আয়াজ এক মুহূর্ত চুপ করে থেকে বলল, না আব্বু, আমি এখনো ওকে ভুলতে পারিনি।
মাহতাব ইফতেখার চৌধুরী টেবিলে হাত চাপড় দিলেন। এসব ছেলে মানুষই রাখো, কারণ এবার তুমি আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করবে। আয়াজ এবার গম্ভীর কণ্ঠে বলল, আমি যদি না করি? তাহলে তুমি জানো না আমি কি করতে পারি? আয়াজ গভীর শ্বাস নিয়ে বলল, আমি জানি আব্বু, কিন্তু তাই বলে নিজের স্ত্রীকে অস্বীকার করতে পারি না। তার বাবা চোখটা সরু করে তাকালেন। আমার সাথে খেলতে এসো না আয়াজ, কারণ কোনো খেলায় আমি কখনো হারি না। আয়াজ এবার চ্যালেঞ্জিং দৃষ্টিতে তাকিয়ে বলল, আমিও না আব্বু। আমি আর রুহি ক্যাম্পাসের বাইরে এসে একটা রিক্সা নিলাম। মাথাটা প্রচন্ড ঝিমঝিম করছে। আয়াজ ইফতেখার চৌধুরী, এই মানুষটা আবার কেন আমার জীবনে ফিরে এলো? রিক্সায় বসেই চোখ বন্ধ করলাম, কিন্তু এক মুহূর্তেই মনে পড়ে গেল কয়েক মিনিট আগের সেই দৃশ্য। তুমি চাইলে ক্ষমা আমায় করো, আর না হয় ঘৃণা করো। আমি জোর করে চোখ খুলে ফেললাম। না, আমি এই ফাঁদে আর পড়ব না। সে আমাকে একবার অবহেলা করেছে, এখন আমি তাকে আর আমার জীবনে জায়গা দেব না। তুই কি কিছু নিয়ে চিন্তিত? রুহির প্রশ্নে সম্বিত ফিরে পেলাম। কিছু না রে, মাথা একটু ব্যথা করছে। রুহিত চিন্তিত চোখে তাকালো, কিন্তু কিছুই বলল না। রিক্সাটা ধীরে ধীরে আমাদের হোস্টেলের সামনে এসে থামলো। আমি দ্রুত নেমে রিক্সা থেকে নামলাম। কাল ক্লাসে দেখা হবে বলেই হোস্টেলের দিকে হাঁটা শুরু করলাম। সোজা নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকালাম। তুমি কি কখনো বুঝবে এই প্রেমিক যুবকের হৃদয়ের গভীর রক্তক্ষরণের ব্যথা? আমি দ্রুত আয়নার সামনে থেকে সরে গিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। না, আমি এইসব নিয়ে আর ভাববো না। এই মানুষটা আমার জীবনের অতীত, ভবিষ্যৎ নয়। সারা রাত ঘুমাতে পারিনি। চোখ বন্ধ করলেই আয়াজের সেই দৃষ্টি, তার স্পর্শ, তার বলা কথাগুলো মনে পড়ছিল। কষ্ট হচ্ছিল প্রচন্ড। আমি কি সত্যি আয়াজকে ভালোবাসি? এই প্রশ্নটা যেন আমার বুকের ভেতর গভীর ক্ষত তৈরি করেছে। সকাল হতে না হতেই রুহির ফোন এলো। নওরিন, তুই কি জানিস আয়াজ ইফতেখার চৌধুরী কাকে বিয়ে করতে চলেছে? আমার বুকটা ধক করে উঠল। ধীরে ধীরে বললাম, কার সাথে? তার মামার মেয়ে তানিশার সাথে। আমি চুপ করে গেলাম। হৃদয়টা ধীরে ধীরে শক্ত হয়ে গেল। নওরিন, তুই কিছু বলছিস না কেন রে? কি বলবো বল? মন্ত্রী মানুষ, এত বছর অবিবাহিত ছিল, এখন না হয় বিয়ে করে জীবনটাকে সাজাক। রুহি হেসে বলল, হুম, তাহা ঠিক। তবে আমার না লোকটাকে বড্ড পছন্দ হয়েছে রে, মন চাই বিয়ে করি। আমি চোখ বন্ধ করে বললাম, করিস। এখন আমি ফোনটা রাখি। অন্যদিকে আয়াজ বেলকুনিতে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিল। ফোনের স্ক্রিনে নওরিনের ছবি। তার দৃষ্টি গভীর, চিন্তায় ভারাক্রান্ত। পেছন থেকে কণ্ঠ ভেসে এলো, তুমি কি এখনো ওই মেয়েকে নিয়ে ভাবছো? আয়াজ ধীরে ফিরে তাকালো। তানিশা, তার মামাতো বোন, যার সাথে তার বাবা বিয়ে দিতে চাইছে। তুমি এখানে কি করছো? তানিশা হেসে বলল, বিয়ে যখন হচ্ছে, একটু কথা বলা তো দরকার, তাই না? আয়াজ কপাল কুঁচকে বলল, বিয়ে হবে, সেটা কি নিশ্চিত? তানিশা এবার হাসি চাপিয়ে বলল, তোমার বাবা যা বললেন সেটাই তো হয়। আর আয়াজ, তুমি সেটা খুব ভালো করেই জানো। আমিও দেখব এবার কার কথা শেষ পর্যন্ত সত্যি হয়। তানিশার চোখ কুঁচকে গেল। তুমি কি ওকে খুঁজে বের করতে চাও? আয়াজ সরাসরিই বলল, ওকে আমি খুঁজে পেয়েছি তানিশা। তানিশার হাসি মুহূর্তেই যেন মিলিয়ে গেল। তাহলে তোমাকে তোমার বাবার সাথে যুদ্ধ করতে হবে আয়াজ। তুমি তো জানো তিনি কতটা ক্ষমতাবান। আয়াজ গম্ভীর কণ্ঠে বলল, তিনি যতই ক্ষমতাবান হোক না কেন, এবার আমি হার মানব না। তানিশা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, তারপর ধীরে বলল, তাহলে আমি অপেক্ষা করব আয়াজ, দেখি তুমি জিততে পারো কিনা। সকাল 9:30। নওরিন আয়নার সামনে দাঁড়িয়ে নিকাবটা ঠিক করে নিল। কালো বোরখার হাতাটা গুছিয়ে পরে নিল। চোখের ক্লান্তির ছাপ। উফ, ক্লাস নেওয়ার ব্যাপারটা একদম ভালো লাগে না। তবুও উদ্ধাসের সোহাগ ভাই এত জোর করলেন যে শেষমেশ রাজি হতে হলো। একটা ক্লাস অন্তত নিতেই হবে নওরিন, দেখবে ভালো লাগবে। এই কথাটা মাথায় বাজতেই নওরিন ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। সকাল 10টা, উদ্ধাস কোচিং সেন্টার।
দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চারপাশ থেকে হুট করে শিক্ষার্থীদের একটা দল তাকে ঘিরে ধরলো। নিউ অ্যাডমিশন ব্যাচ! সবাই উত্তেজনায় ফিসফিস করছে, চোখে মুখে অদ্ভুত কৌতূহল। নরিন থমকে গিয়ে বলল, এ কি, তোমরা গেটের সামনে দাঁড়িয়ে আছো কেন? একজন মেয়ে লাজুক হেসে বলল, আপু, আপনার জন্য। নরিন অবাক হয়ে তাদের দিকে তাকালো। এতদিন শুধুমাত্র একজন শিক্ষার্থী ছিলাম, আজ আমি একজন শিক্ষিকা। সত্যি কি এই দায়িত্ব সামলাতে পারবো? গভীর শ্বাস নিয়ে বললাম, আচ্ছা, তাহলে দ্রুত ক্লাসে গিয়ে বসো, আমি আসছি। ছাত্রীরা হাসি মুখে ক্লাসের দিকে ছুটে গেল। আর নওরিন ভাবল, নতুন একটা অভিজ্ঞতা অপেক্ষা করছে। নওরিন ধীর পায়ে ক্লাসের দিকে হাঁটতে থাকলো। তার চলার ভঙ্গিতে আত্মবিশ্বাস, অথচ ভেতরে এক ধরনের একঘেয়েমি কাজ করছে। ক্লাসরুমের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই হঠাৎ একটা পরিবর্তন টের পেল। সব মেয়েরা একসঙ্গে উঠে দাঁড়িয়েছে, শৃঙ্খলাবদ্ধ পরিপাটি পরিবেশ। নওরিন চোখ বুলিয়ে নিল ক্লাসরুমের ভেতর। এখানে কোনো ছেলেই নেই, শুধু মেয়েরাই বসে আছে। তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। বসো সবাই। মেয়েরা ধীরে ধীরে বসে পড়ল, অথচ শ্রদ্ধা আর কৌতূহল এখনো তাদের চোখে জ্বলজ্বল করছে। নওরিন ব্যাগটা টেবিলের উপরে রাখলো, চোখ বুলিয়ে ক্লাসের দিকে তাকিয়ে বলল, আজকে আমি তোমাদেরকে পড়াবো জিনতত্ত্ব ও বিবর্তন অধ্যায়টা। ক্লাসের মেয়েরা খাতার পাতা উল্টে নিতে শুরু করলো, সবাই নোট নিতে প্রস্তুত। নওরিন মার্কার তুলে নিয়ে বোর্ডে বড় বড় করে লিখল, জিনতত্ত্ব ও বিবর্তন। তারপর ঘুরে দাঁড়িয়ে বলল, এই অধ্যায় থেকে কম করে হলেও 6টা এমসিকিউ আসবে, তাই তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, শুধু মুখস্থ করলে হবে না। একজন ছাত্রী হাত তুলে বলল, আপু, এই অধ্যায়টা কি খুব বেশি কঠিন? নওরিন হেসে বলল, ঠিক মতো বুঝলে সহজ, না বুঝলে কঠিন। তবে আমি এমনভাবে পড়াবো, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। ক্লাসের মেয়েরা উজ্জ্বল চোখে তাকিয়ে থাকলো, যেন শিখতে মুখিয়ে আছে। চলো তাহলে শুরু করা যাক। জিনতত্ত্ব এমন এক বিজ্ঞান যা জীবদের গঠন, বৈশিষ্ট্য এবং বংশগতির রহস্য উন্মোচন করে। তোমরা কি জানো, আমাদের দেহের প্রতিটি বৈশিষ্ট্য, চুলের রং, চোখের আকৃতি, এমনকি কোনো রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা, সব কিছুই এই জিন দ্বারাই নির্ধারিত হয়। সবাই নীরব হয়ে শুনছে, কেউ কেউ দ্রুত নোট নিচ্ছে। নওরিন বোর্ডে ডিএনএ ও ক্রোমোসোম লিখল। আমাদের শরীরের প্রতিটি কোষে নিউক্লিয়াসের ভেতর ডিএনএ থাকে। ডিএনএ হলো সেই গোপন কোড যা আমাদের গঠন ও বৈশিষ্ট্য নির্ধারণ করে। এই ডিএনএ ক্রোমোসোমের আকারে থাকে এবং প্রত্যেকটি মানুষ তার বাবা মায়ের থেকে এই ক্রোমোসোম পায়। নওরিন বোর্ডে জিন কি লিখে ব্যাখ্যা করলো। সবাই মুগ্ধ হয়ে শুনেছে, এমনভাবে যে ক্লাসের সময় পার হয়ে গেছে কেউ বুঝতেই পারেনি। নওরিন চারপাশে তাকিয়ে বলল, আজকের ক্লাস এখানেই শেষ। তারপর ব্যাগ গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। আর পেছনে রয়ে গেল মুগ্ধ ছাত্রীরা, যারা আজকের ক্লাস থেকে নতুন কিছু শিখেছে। নওরিন বের হতেই কেউ পেছন থেকে ডাকলো। নওরিন থমকে দাঁড়ালো। অপরিচিত কণ্ঠস্বর। ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো। সামনে দাঁড়িয়ে আছে ঢাকা মেডিকেলের সবচেয়ে বড় সার্জন ডাক্তার আহনাফ মির্জা। চোখে কালো ফ্রেমের চশমা, পরিপাটি গেটআপ, আত্মবিশ্বাসী দৃষ্টি। একজন সফল ও সম্মানিত ডাক্তার, যার নাম শুনলেই মানুষের মনে শ্রদ্ধা জাগে। নওরিন বিস্ময় নিয়ে তাকিয়ে বলল, আপনি এখানে? আহনাফ একটু হাসলো, তার চোখে এক ধরনের দৃঢ়তারা ফুটে উঠল। তোমার ক্লাস শেষ হলো? নওরিন কিছুটা অবাক হলো। ঢাকা মেডিকেলের শীর্ষ সার্জন, এত ব্যস্ত মানুষ, তার খোঁজ রাখছে কেন? জি, ক্লাস শেষ। কিন্তু আপনি জানলেন কিভাবে আমি উদ্ভাসে ক্লাস নিতে আসব? আহনাব তার পকেট থেকে ফোনটা বের করে কিছু দেখলো। উদ্ভাস কোচিং এর ওয়েবসাইটে আজকের লেকচারার লিস্টে নওরিনের নাম ছিল। তোমার লেকচার সম্পর্কে অনেক শুনেছি, ভাবলাম দেখা করে যাই। নওরিন চুপ হয়ে গেল। তার মানে? তার মনে কৌতূহল জন্মালো, এত বড় একজন ডাক্তার কেন তাকে দেখতে এলেন? আহনাব মৃদু হাসলো, তারপর বলল, তুমি কি জানো, তুমি এমন কিছু করেছো যা অনেকেই করতে চায় কিন্তু সাহস পায় না। মানে? তারপর আহনাব মনে মনে ভাবল, তুমি আমার মন কেড়ে নিয়েছো। ঢাকা মেডিকেলের প্রথম দিন ক্লাস নেওয়ার সময়
তোমাকে আমার চাই চাই নওরিন। নিজেকে সামলিয়ে তারপর বলল, তুমি একজন নারী হয়ে শুধুমাত্র নিজের জন্য নয়, বরং অন্য মেয়েদের শিক্ষার জন্য কাজ করছো। এটা সহজ কিছু নয়। আমি চাই তুমি তোমার কাজ চালিয়ে যাও। নওরিন কিছুটা অস্বস্তি ফিল করলো, কারণ সে পরপুরুষের সাথে কথা বলা পছন্দ করে না। আমি আসছি ডক্টর আহনাফ, আমার ক্লাস আছে বলেই একরকম ছুটে চলে গেল। আহনাফ এক পলক নওরিনের যাওয়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে চলে গেল। নওরিন ঢাকা মেডিকেলের গেট দিয়ে বেরিয়ে এলো। ক্লাস শেষ হয়েছে। মাথাটা একটু একটু ভার লাগছে। মনে হচ্ছিল আজ আর কোথাও না গিয়ে সোজা হোস্টেলে ফিরে যাবে। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। অচেনা একটা নাম্বার। আসসালামু আলাইকুম। কেমন আছো হৃদহরণী? গভীর ভারী কণ্ঠস্বর। এক মুহূর্তের জন্য নওরিনের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। শরীর ঠান্ডা হয়ে এলো। এই কণ্ঠ! হাতের ফোনটা শক্ত করে ধরলো সে। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। কে? কে বলছেন? ফোনের ওপাশ থেকে একটা চাপা হাসি ভেসে এলো। এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি তো ভেবেছিলাম তুমি আমার অপেক্ষায় ছিলে। নওরিনের চোখে মুখে রক্ত আর নেই। চারপাশটা যেন কেমন ঝাপসা লাগছে। এই কণ্ঠ! এত বছর পর! আয়াজ! স্মরণ শক্তি তো দেখছি এখনো ভালোই আছে নওরিন। আমি গেটের সামনে ওয়েট করছি, দ্রুত আসো, কথা আছে। নওরিনের শ্বাস আটকে আসছিল। এই মানুষটা কেন আবার ফিরে এলো? কেন? আপনার সাথে আমার কোনো কথা নেই বলেই ফোনটা কেটে দিল সে। কিন্তু তার বুকের ধুকপুকানি কমছে না। এই মানুষটা যদি আবার তার জীবনে আসে। নওরিন জানে সে কোনোভাবেই তাকে আর জীবনে জায়গা দিতে চায় না, কিন্তু আয়াজ কি এত সহজে তাকে ছেড়ে দিবে? যদি সত্যিই ফিরে এসে থাকে, তাহলে সে আবার তার জীবনে ওলটপালট করবেই। নওরিনের ফোনে আবারও ভাইব্রেশন হলো। মেসেজ এসেছে, গেটের সামনে অপেক্ষা করছি, দ্রুত আসো। হাতের তালু ঘামতে শুরু করলো নওরিনের। বুকের ভেতর ধুকপুক বাড়ছে। সে জানে আয়াত যদি কিছু ঠিক করে, তাহলে সে সেটা করবেই। তার সামনে না গেলে হয়তো পুরো মেডিকেল ক্যাম্পাস সরগম করে ফেলবে। একটা দীর্ঘশ্বাস নিয়ে গেটের দিকে এগোলো নওরিন। গেটের বাইরে এসে চারপাশে তাকাতেই দেখতে পেল একজন দাঁড়িয়ে আছে। মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক, কালো শার্টের ওপর লম্বা কোট। সাধারণ কেউ দেখলে বোঝার উপায় নেই যে এই মানুষটাই দেশের ক্ষমতাশালী স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু নওরিন ঠিকই চিনতে পারলো। তার শরীরের রক্ত জমে গেল মুহূর্তেই। না, তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। সে আর এক মুহূর্তও দাঁড়ালো না। দৌড়ে পালানোর জন্য পেছনে ফিরে ছুট দিল। ঠিক তখনই, নওরিন, থামো! কোনো কিছু না শুনে দৌড়াচ্ছে নওরিন। কিন্তু আয়াজ কি এত সহজে ছেড়ে দিবে? সে সোজা নওরিনের পেছনে দৌড় দিল। রাস্তায় লোকজন হাঁ করে তাকিয়ে দেখছে, কিন্তু আয়াজের তাতে কিছুই যায় আসে না। তার একমাত্র লক্ষ্য নওরিনকে ধরে ফেলা। এই মেয়েটা আজ আর তার হাত থেকে পালাতে পারবে না। নওরিন, প্লিজ স্টপ, গাইস! পেছন থেকে আয়াজের গলা ভেসে এলো, কিন্তু নওরিন এক মুহূর্তের জন্যেও থামলো না। সে দৌড়াতে থাকলো আরো জোরে, যেন এই মুহূর্তে থেমে যাওয়াটা তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর কিছু। না, থামা যাবে না, দৌড় দিতে হবে। কিন্তু হঠাৎ একটা শক্ত হাত পেছন থেকে তার কবজি চেপে ধরলো। মুহূর্তের মধ্যেই সে অনুভব করলো কেউ তাকে পেছনের দিকে টেনে নিচ্ছে। ছাড়ুন! প্রচন্ড রেগে সে হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আয়াজের শক্ত হাতে যেন সে বন্দী হয়ে গেল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল। আয়াজের চোখে ভয়ানক কিছু ছিল, যেন সে যা চায় তা না পাওয়া পর্যন্ত থামবে না। তুমি কি ভাবছো আমাকে ফাঁকি দিয়ে পালাতে পারবে? আয়াজের কণ্ঠ বরফের মতো ঠান্ডা, অথচ তাতে এমন আগুন লুকিয়ে আছে যা নওরিনকে কাঁপিয়ে দিল। কাপুরুষ কোথাকার! ছাড়ুন আমাকে! আয়াজ রেগে চড় মারার জন্য হাত ওঠালো, কিন্তু মাঝ পথে হাত নামিয়ে ফেললো। মারুন আমায়! হাত নামালেন কেন? আয়াজ নওরিনের দিকে ঝুঁকে বলল, তোমায় কতবার বলতে হবে যে আমার এইসব তেড়ামি পছন্দ না? আর যদি একবার তেড়ামি করো, তাহলে কিন্তু ফল ভালো হবে না। আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না নওরিন, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। তার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা নওরিনের সারা শরীর হিম করে দিল। আমি আপনার সাথে থাকতে চাই না।
আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে। আয়াজের চোখ রক্তিম হয়ে উঠল। তোমার কাছে কি আমি শুনতে চেয়েছি যে তুমি থাকতে চাও কি না? আমি তো তোমায় রাখতে চাই, এটাই আমাদের দুজনের জন্য যথেষ্ট হবে। শুনে রাখো নাওরিন, আমি তোমার স্বামী হই, তাই তোমাকে আমার সাথেই সারা জীবন থাকতে হবে, সেটা তুমি চাইলেও আবার না চাইলেও। কারণ তুমি শুধুই আমার নাওরিন, শুধুই আমার। আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণা? আয়াজ হেসে উঠল, সেই ভয়ঙ্কর হাসি যেখানে দখলদারিত্ব, পাগলামি আর এক অসম্ভব গভীর আসক্তি লুকিয়ে। তাহলে দেখাও কিভাবে আমায় ঘৃণা করো। ঠিক তখনই সামনে থেকে নওরিনের ক্লাসমেট রোনা এগিয়ে এলো। এই, আপনি কে? নওরিনকে কোথায় নিয়ে যাচ্ছেন? আয়াজ এক পলক তাকিয়ে রোনার দিকে চোখ সরু করলো। তার কণ্ঠের গভীরতা হিম শীতল হয়ে গেল। আমার বউকে আমি যেখানে খুশি সেখানে নিয়ে যাব, এতে আপনার কি? রুনা হতভম্ব হয়ে গেল। মানে? আয়াজ এবার ভয়ঙ্কর গলায় বলল, স্টপ ইয়োর মাউথ। রুনা ভয়ে পিছিয়ে গেল, তার মুখ শুকিয়ে গেল এমন ভয়ঙ্কর কণ্ঠ শুনে। নওরিন রাগে গজগজ করতে করতে বলল, ছাড়ুন বলছি, এই মুহূর্তে ছাড়ুন। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আয়াজ তাকে কোলে তুলে নিল। আপনি কি করছেন? নামান। তোমার যেখানে থাকা দরকার সেখানেই নিয়ে যাচ্ছি। এই, নামান বলছি আমায়, না হলে কিন্তু আমি আপনাকে খুন করে ফেলবো। যান, করো না খুন। আমি তোমার হাতেই খুন হতে চাই, শুধু একবার না, শতবার। তবে শর্ত হলো একটাই, সেটা হবে তোমার প্রেমের খুন। কথাগুলো বলার সময় আয়াজের ঠোঁটে নওরিনের কান স্পর্শ করলো। সে হালকা কেঁপে উঠল, আয়াজের গলাটা শক্ত করে চেপে ধরলো। আয়াজ ঠোঁট কামড়ে শুধু হাসলো। নামান আমায়, নামান। গলা ফাটিয়ে চিৎকার করে বলল। আয়াজ কোনো কথাই কানে তুলল না, একেবারে গাড়ির দরজা খুলে তাকে ভেতরে বসিয়ে দিল। নওরিন সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দৌড় দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আয়াজ দ্রুত তার হাতটা ধরে এক ধাক্কায় আবারও গাড়ির ভেতরে বসিয়ে দিল। এইবার আয়াজ এক পাশে হেলে গিয়ে দরজাটা লক করলো। তার চোয়াল শক্ত, চোখে এক তীব্র আগুন, গলার শিরা ফুলে উঠেছে আয়াজের, চোখ দুটো ভয়ানক লাল। একদম আমার সাথে তেড়ামি দেখাস না নওরিন, একদম জানে মেরে ফেলবো। তোর লাশও কেউ খুঁজে পাবে না, তুই চিনিস না আমায়, তাই এইরকম তেড়ামি দেখানোর সাহস করিস না। নওরিন হতভম্ব হয়ে গেল। এই মানুষটা সত্যি কি অনেক ভয়ঙ্কর। আপনি এমন করছেন কেন? কি ক্ষতি করেছি আমি আপনার? তুমি জানো না তুমি আমার কি ক্ষতি করেছো? আমার হৃদয়ের সব থেকে মূল্যবান জিনিস আমার মনটা কেড়ে নিয়েছিল। আই লাভ ইউ জান পাখি, আই লাভ ইউ ভেরি মাচ। নওরিনের শরীর কাঁপছিল রাগে। এই, আপনি কি ভেবেছেন আপনার এই নাটকে আমি সব ভুলে যাব? ভুলে যেতে কে বলেছে? সবকিছু মনে রাখো, চাইলে ডায়েরিতেও লিখে রাখতে পারো, যাতে করে ভবিষ্যতে কষ্ট করে তোমায় মনে রাখতে না হয়। নওরিন চিৎকার করলো, গাড়ির জানালা দিয়ে বেরিয়ে যেতে চাইলো। আয়াজে শেষ সবে পাত্তা দিল না, গাড়ির মিউজিক প্লেয়ারে গজল চালিয়ে দিল অনেক জোরে জোরে। সারা গাড়ির ভেতরে গজলের সুর ছড়িয়ে পড়লো, কিন্তু সেই সুরের পেছনে এক ভয়ঙ্কর নীরবতা ছিল। প্রায় 10 মিনিট পর নওরিন একটু শান্ত হলো। তার বুক ধড়ফড় করছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মুখে জেদ জমাট বাঁধা। সে শক্ত গলায় বলে উঠল, আমি আপনার সাথে সংসার করতে চাই না। আপনি আমার জীবনটাকে জেলখানা বানিয়ে দিয়েছেন। তোমার সংসার করতে ইচ্ছে করে না তো কি, পালিয়ে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, আমি পালিয়ে যেতে চাই আপনার থেকে, এটাই এখন আমার একমাত্র ইচ্ছা। তোমার ইচ্ছে অনিচ্ছার দিন শেষ নওরিন। এখন থেকে যা হবে তা সব আমার ইচ্ছাই হবে। নওরিন এক ঝটকায় আয়াজের দিকে তাকালো। আপনি আমাকে জোর করে ধরে রাখতে পারবেন না। কে বলেছে তোমায় আমি জোর করে রাখবো? তুমি আমার বউ, তাই তোমাকে জোর করে রাখার প্রশ্নই আসে না। তোমায় আমি আমার প্রেমের জালে আটকে রাখবো, কথা দিলাম হৃদয় হরণী। বলেই নওরিনকে টেনে কোলে বসালো। ছাড়ুন আমাকে, আমি আপনাকে আর সহ্য করতে পারছি না। নওরিন ধাক্কা দিয়ে তার কোমর থেকে আয়াজের হাতটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু আয়াজের শক্ত বাঁধন যেন পাথরের মতো। বারবার চেষ্টা করেও ব্যর্থ হলো। সুইট হার্ট, এভাবে নিজের এনার্জি শেষ করছো কেন? এই এনার্জিগুলো জমিয়ে রাখো, বাসর রাতের জন্য কাজে লাগবে।
বলেই ঘোর লাগা দৃষ্টিতে নওরিনের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। নওরিনের দৃষ্টির অর্থ বুঝে ঢোক গিলল। এই, এভাবে তাকিয়ে আছেন কেন? আয়াজ বাঁকা হেসে নওরিনের ঠোঁটের দিকে এগোতে লাগলো। নওরিন জোরে কেঁদে দিয়ে বলল, প্লিজ থামুন, আমি আর নিতে পারছি না এসব। আয়াজ থেমে গিয়ে হো হো করে হেসে দিল। এতটুকু টেইলর দেখতেই তোমার সাহস ফুস হয়ে গেল? ভেরি ব্যাড বউ। স্বরাষ্ট্রমন্ত্রীর বউ হয়ে এতটা ভীতু হলে তো চলবে না। নওরিন দাঁত কটমট করে তাকিয়ে রইল। আয়াজ নওরিনের দিকে ঝুঁকে সিট বেল্টটা লাগিয়ে দিল। নওরিনের মনে অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হলো। সে চোখটা বন্ধ করে আয়াজের পারফিউমের ঘ্রাণ অনুভব করতে লাগলো। সিট বেল্ট লাগানো শেষে আয়াজ তা দেখে বাঁকা হাসলো। নওরিনের কানের কাছে ঠোঁট দুটো নিয়ে বলল, আমার শরীরের ঘ্রাণ অনুভব করছো নাকি সুইটহার্ট? তবে তুমি কি জানো, তুমি আমার ছেলে আছো আর চিরদিন আমারই থাকবে। কারণ ইউ আর অনলি মাইন নওরিন, অনলি মাইন। সরুন প্লিজ। আয়াজ বাঁকা হেসে সরে গেল। তারপর এক হাত স্টিয়ারিং এ শক্ত করে ধরে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। আমার ডিভোর্স চাই মন্ত্রী সাহেব, আর সেটা এক্ষুনি। গাড়িটা হঠাৎই ব্রেক কষে দাঁড়িয়ে গেল। নওরিন ধক করে সিটের সঙ্গে লেগে ধাক্কা খেতে গেলে আয়াজ নিজের সাথে হাত দিয়ে তার কোমরটা ধরে ফেলল। নওরিনের শ্বাস বন্ধ হয়ে আসছে। আয়াজ ধীরে ধীরে তার দিকে তাকালো, চোখে মুখে এক ধরনের ভয়ঙ্কর শীতলতা। ডিভোর্স লাগবে তোমার? মুক্তি চাও আমার থেকে? কিন্তু মুক্তি তুমি এই জীবনেও পাবে? চিরকাল তোমাকে আমার সাথেই থাকতে হবে। তাই নিজেকে রেডি করো আমার জন্য। আমিও দেখব আপনি আমায় কতদিন ধরে রাখতে পারেন। তোমাকে আমার চাই নওরিন, খুব করে চাই। তুমি যাই বলো না কেন, তুমি শুধু আমার, এটা মনে রেখো নওরিন। নওরিনের চোখ ছলছল করে উঠল। এই মানুষটা কি সত্যি তাকে ভালোবাসে, নাকি শুধু এটা তার পাগলাটে অধিকার বোধ? আয়াজ আবারও গাড়ি স্টার্ট দিল। তার কপালের পাশের সিল্কি চুলগুলো বাতাসে উঠতে লাগলো। গাড়িটি নিজের আপন মনে ছুটছে, সঙ্গে ছুটছে দুটো মানুষের মনের টানা পড়েন। নওরিন বুঝলো, এই খেলায় জিততে হলে অনেক কিছুই করতে হবে। আর আয়াজ, সে তো তাকে ছাড়তে নারাজ। প্রায় 1 ঘন্টা পর নওরিনের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল আয়াজের উপর। কালো শার্টে তাকে যেন আরো বেশি রহস্যময় আর তীক্ষ্ণ দেখাচ্ছে। গভীর চোখ দুটোতে ভয়ঙ্কর এক দৃষ্টি, যেন একসাথে আগুন আর বরফ লুকিয়ে আছে। ফর্সা ত্বকের সঙ্গে কালো শার্টের কন্ট্রাস্ট একেবারেই দৃষ্টিনন্দন। তার শক্ত চোয়াল, গভীর চোখের নিচে হালকা শেড, আর সেই অবেধ্য অভিব্যক্তি, যেন সে এই পৃথিবীকে জয় করতে এসেছে। আর ঠোঁট মসৃণ, নিখুঁত, হালকা গোলাপি, যেন নিজের মধ্যেই কোনো রহস্য লুকিয়ে রেখেছে। নওরিন এক মনে তাকিয়ে বলল, আমাকে এই শয়তানটার রূপে মুগ্ধ হলে চলবে না। যে করেই হোক সিলেটে পালিয়ে যেতে হবে। এই স্বামী নামক মানুষটাকে কখনোই ক্ষমা করতে পারবো না। নওরিনের রেগে চিৎকার করে বলে উঠল, আমি আপনাকে কখনো ক্ষমা করব না আয়াজ। কিন্তু আয়াজ, সে নিঃশব্দে বসেছিল, ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি, চোখ দুটো অন্ধকারে ডুবে থাকা দুই অবেধ্য সমুদ্র, যেখানে অনুভূতির ঢেউ ওঠে না। আয়াজ গাড়ি থামিয়ে এগিয়ে এসে চোখ বরাবর তাকালো। তুমি আমায় ক্ষমা করো বা না করো নওরিন, তাতে আমার কিছুই যায় আসে না। তুমি আমার ছেলে আছো আর চিরকাল থাকবে। এবার কাজের কথায় আসি। কেন আমি এত দিন দূরে ছিলাম? যখন বিয়ের আসরে তোমায় দেখলাম, তখন আমার খুব রাগ লাগছিল। আমি তোমার বড় বোনকে কখনো বিয়ে করতে চাইনি। ইনফ্যাক্ট আমার পরিবারের কেউই রাজি ছিল না। আমার বাবা প্রথম দিকে অনেকবার বিয়ে ভাঙতে চেয়েছিল, কিন্তু আমার দাদির জন্য পারেনি। কারণ তোমার বোনকে আমার দাদির খুব পছন্দ ছিল, বিশেষ করে তোমার বোনের পর্দাশীলতা দেখে। অনেকটা জোর করেই আমাকে বিয়ের আসরে নিয়ে যাওয়া হয়েছিল। এমনিতেই বিয়ে করার ইচ্ছা ছিল না, তার উপর তোমাকে দেখে মাথা ঠিক ছিল না। তাই ওইভাবে রাগারাগি করে বিয়ের আসর থেকে চলে গিয়েছিলাম। এমন ভাবে দিন কাটতে লাগলো। তারপর আমি নিজের ভুল বুঝতে পারি। তখন আমাদের বিয়ের বয়স ছিল মাত্র 3 মাস। কিন্তু বরিশালে গিয়ে আমি তোমায় পেলাম না আর। সারা এলাকা খুঁজলাম, তারা কেউ বলতে পারেনি তুমি কোথায় গেছো।
এখন বলো, নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলে কেন? স্যার, যদি আয়াজ স্যার জানতে পারেন তার স্ত্রীকে আপনি নিজেই সরিয়েছেন তার জীবন থেকে, তাহলে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কি বুঝতে পারছেন? আপনি তো জানেন আয়াজ স্যার কতটা রাগী আর জেদি। সবকিছু তার সামনে যদি প্রকাশ হয় তাহলে তিনি সবকিছু ধ্বংস করে দিবেন। আমার এইসব ভাবতেই ভয় লাগছে স্যার। এক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মাহাতাব চৌধুরী ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তিনি সহকারীর দিকে তাকিয়ে থাকলেন কয়েক সেকেন্ড। তারপর সিগারেটের শেষ অংশটা অ্যাশট্রেতে রেখে নেভালেন। তারপর এক নিঃশ্বাসে বলে উঠলেন, জানবে না কোনোভাবেই। আমি আমার ছেলেকে এইসব কিছু জানতে দিব না। দরকার হলে ওর স্ত্রীকে খুন করে ফেলবো, তবুও আমার ছেলেকে আমার হাতের মুঠোই চাই চাই। তবুও স্যার, আপনি তো আয়াজ স্যারকে চেনেন খুব ভালো করেই। গত 4 বছরে বরিশালে গিয়ে প্রায় খুঁজতো ম্যামকে। তা তো আমি জানি। তুমি মেয়েটার খোঁজ নাও, যদি খুঁজে পাও তাহলে খুন করে ফেলো, যাতে করে আয়াজের মন থেকে নওরিন নামটা মুছে যায়। সহকারী একটু পেছনে সরে দাঁড়ালো। তার কপাল ঘামে ভিজে গেল। মাহাতাব চৌধুরী এবার ধীরে ধীরে ঘুরে তার দিকে তাকালেন এক ঠান্ডা দৃষ্টিতে। এই বিষয়ে আর কোনো কথা বলবে না, কারণ দেওয়ালেরও কান আছে। তার কণ্ঠে এমন এক চরম দৃঢ়তা ছিল, যেন সত্যিটা দুনিয়ার আলো দেখার আগেই মাটির নিচে চাপা পড়ে যাবে। নওরিন হাতে তালি দিয়ে বলল, কি সুন্দর রূপকথার গল্প বলেন, সত্যি নাইস। আমি আপনাকে ঘৃণা করি আয়াজ, আর আপনার এসব কথা আমি বিশ্বাস করি না। আমার ডিভোর্স চাই আয়াজ। আয়াজ রেগে নিজের চুল পেছনে চেপে ধরল। নওরিন এবার ভয় পেয়ে গেল। গাড়ির কাচের কাছে জড়সড় হয়ে গিয়ে বসলো। হঠাৎ আয়াজ নওরিনের মুখটা চেপে ধরে বলল, কতবার বলেছি তোকে আমি ডিভোর্স দিব না? তাহলে বারবার একই কথা কেন বলিস? বল। আমার লাগছে, ছাড়ুন। লাগার জন্য তো ধরেছি, লাগুক, বেশি করে লাগুক। নওরিন হেসকি তুলে কেঁদে দিল। আয়াজ গাল ছেড়ে দিল। গাড়ির সিটের সাথে চোখটা বন্ধ করে হেলান দিয়ে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। আয়াজ আর কিছু না বলে প্রচন্ড রাগের সাথে গাড়ি চালাতে শুরু করলো, যেন তার মনের অশান্তির পথের প্রতিটি বাঁকে ছড়িয়ে পড়েছে। তার চোখে ছিল এক ধরনের তীব্রতা, যেন সারা পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আর সে সবকিছু ধ্বংস করতে প্রস্তুত। নওরিন এক ঝলক তাকালো আয়াজের দিকে। তার চোখের কোণে জল চিকচিক করছিল, কিন্তু সে শক্তভাবে নিজেকে সামলে নিল। গাড়ি এসে থামলো হোস্টেলের সামনে। নওরিন দরজা খুলতে যাবে, কিন্তু আয়াজ হাত বাড়িয়ে দরজা লক করে দিল। নওরিন রাগে গর্জে উঠল, এই, কি করছেন? আয়াজ ধীরে ধীরে তার দিকে ফিরল। তার চোখে এক অদ্ভুত অন্ধকার খেলা করছিল, গভীর, ভয়ঙ্কর। একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও নওরিন। নওরিন গভীর শ্বাস নিল। কিসের উত্তর? আমাকে কি সত্যি অনেক বেশি ঘৃণা করো? আয়েজের কণ্ঠে যেন হতাশা মিশেছিল। নওরিন থতমত খেয়ে গেল। কি উত্তর দিবে সে? এই পুরুষটাকে সে প্রচন্ড ভালোবাসে। কখনো এই পুরুষটার প্রতি ঘৃণা জন্মায়নি, ভালোবাসা ছাড়া। আর সব কথার উত্তর দিতে আমি বাধ্য নই মিস্টার আয়াজ। আয়াজের চোয়ালটা শক্ত হয়ে গেল। সে এক ঝটকায় নওরিনের হাতটা ধরে নিজের দিকে টেনে আনলো। আয়াজ বাঁকা হেসে বলল, এতবার নিষেধ করার পরও তেড়ামি করে কথা বলছো নওরিন? তাহলে তো তোমাকে একটা শাস্তি দিতেই হয়, কি বলো বউ? বলেই নওরিনের গাল দুটো দুই হাত দিয়ে ধরে কপালে কিস করলো। আয়াজ নিজের ঠোঁট দুটো নওরিনের কপালে ধরে রাখলো। নওরিন কেঁপে উঠল। আয়াজের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। আয়াজ এতে বিরক্ত হয়ে তাকালো। তারপর আয়াজ ঠোঁট সরিয়ে নওরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এত অস্থির হচ্ছ কেন জান? তোমাকে এত অস্থির হতে দেখলে আমার মনটা বড্ড বেসামাল হয়ে যায় বউ। আপনি আপনি প্লিজ দূরে সরুন। দূরে সরে যাবার জন্যে তো তোমায় বিয়ে করিনি। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করুন। আমার আপনাকে মানতে কিছুদিন সময় লাগবে। 4 বছর কি কম সময় ছিল? আপনার সঙ্গে আর এক মুহূর্তও থাকতে চায় না। আয়াজ এবার এক ঝটকায় ওর হাতটা ছেড়ে দিল। তার চোখ দুটো ধূমায়িত আগুনের মতো জ্বলছে। সে গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ঠিক আছে, নেমে যাও।
নওরিন আয়াজের চোখের দিকে তাকালো, দেখতে পেল আয়াজ সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। বোঝাই যাচ্ছে আয়াজ অতিরিক্ত রাগের কারণেই এমনটা করেছে। নওরিন কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি না করে পেছন ফিরে হোস্টেলের দিকে হাঁটা দিল। আয়াজ চোখ খুলে দেখলো তার হৃদয়ের এক টুকরো দূরে চলে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে সে নিজের রাগ সামলানোর চেষ্টা করলো, কিন্তু তার বুকের ভেতর প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ নওরিন দরজার সামনে গিয়ে কিছু একটা থামলো। মনে হলো সে একবার পেছনে ফিরে তাকাবে, কিন্তু না, সে আর ফিরে তাকালো না। আয়াজের মুখ শক্ত হয়ে গেল। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে সে এক ধাক্কায় গাড়ি স্টার্ট দিল। গাড়ির গতির সঙ্গে যেন তার রাগও বাড়তে লাগলো। তুমি যেখানেই যাও না কেন নওরিন, তুমি শুধু আমারই থাকবে, আয়াজ দাঁতে দাঁত চেপে বলে উঠল, চোখে ভয়ঙ্কর দৃঢ়তা। ঝড়ের বেগে গাড়ি অন্ধকারের দিকে ছুটে গেল। নওরিন পেছনে ফিরে চোখের পানি নিয়ে তাকিয়ে দেখল আয়াজ অন্ধকারের মধ্যে হারিয়ে যাচ্ছে, ঠিক যেমন করে একদিন তার ভালোবাসা হারিয়ে গিয়েছিল। নওরিন দরজা বন্ধ করে বিছানায় মুখ গুজে কান্না শুরু করলো। মনে হচ্ছিল বুকের ভেতর জমে থাকা সব কষ্ট চোখের পানিতে বেরিয়ে আসছে। কেন, কেন এতটা কষ্ট দিচ্ছ আয়াজ? কেন সে ফিরে এলো আবার তার জীবন এলোমেলো করতে? ঠিক তখনই দরজায় টোকা পড়লো। নওরিন, দরজা খোল, আমি সীমা। নওরিন তাড়াতাড়ি করে চোখের পানি মুছলো, মুখে পানির ছিটা দিল। তারপর দরজা খুলতেই সীমা তার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, তোর চোখ এত লাল কেন, কাঁদছিলি? নওরিন তাড়াতাড়ি করে মুখ ঘুরিয়ে নিল। না তো। সীমা সন্দেহ নিয়ে ওর দিকে তাকালো। মিথ্যা বলছিস, মুখ দেখে বোঝাই যাচ্ছে তুই কিছু লুকাচ্ছিস, কি হয়েছে বল? নওরিন শুকনো হাসি হাসলো। কিছু না রে, তুই শুধু বেশি ভাবছিস। আমি বেশি ভাবছি, নাকি তুই কিছু গোপন করছিস? নওরিন চুপ করে রইল। আয়েজের সাথে আজকের মুহূর্তগুলো মনে পড়ল। ওর ভয়ঙ্কর চোখ, সেই রাগী কণ্ঠ। না, সে এইসব কিছু কারোর সঙ্গে শেয়ার করতে পারবে না। সে কঠিন গলায় বলল, সীমা প্লিজ, আমি বলছি না কিচ্ছু হয়নি। সীমা দীর্ঘশ্বাস ফেললো, বুঝতে পারলো নওরিন এখন কিছুই বলবে না। ঠিক আছে, কিন্তু মনে রাখিস আমি তোর পাশে আছি। বলেই সে ওর কাঁধে হাত রাখলো। নওরিন জোর করে হাসলো, কিন্তু ভেতরে ভেতরে সে জানতো এই যুদ্ধ তাকে একাই লড়তে হবে। রুমে বসে নওরিন ও সীমা গল্প করলো। সীমা তো আয়াজের ব্যাপারে বেশি গল্প করছে। সীমা এক গাল হাসি দিয়ে বলল, জানিস স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ দেখতে কি যে জোস, পুরাই চকলেট বয়, মন চাই খেয়ে ফেলি। নওরিন এক ঝটকায় সীমার দিকে তাকালো। রাগে তার শরীর কাঁপতে লাগলো। তার সামনেই কিনা একটা পরনারী বলছে তার স্বামীকে খেয়ে ফেলবে। রাগে তার শরীর থেকে ঘাম ছুটে গেল, কিন্তু মুখে সে কোনো ভাবান্তর আনলো না। ঠান্ডা গলায় বলল, মন্ত্রী সাহেব তোর জন্য পরপুরুষ, তাই তাকে নিয়ে ভাবাও গুনাহের কাজ। নিজের নজর হেফাজত কর নিজের স্বামীর জন্য। সীমা ভুরু উঁচিয়ে বলল, ওমা, তুই এমন ভাব করছিস কেন? বল না, আজকে দেখে তোরও একটু হলেও ভালো লাগেনি? নওরিন গম্ভীর মুখে বলল, আমার কোনো আগ্রহ নেই ওই লোকের ব্যাপারে। সে স্বরাষ্ট্র হোক বা চকলেট বয় হোক, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু তার নিজের কথাই যেন সে নিজেরই বোঝানোর চেষ্টা করছিল। আয়াজের ওই রাগী চোখ, গম্ভীর কণ্ঠ, শক্ত হাতে মুখ চেপে ধরা, সব মনে পড়ে যাচ্ছিল। সীমা হেসে বলল, ঠিক আছে রে জান্টু, আমি আর কিছুই বলবো না। তবে মন্ত্রী সাহেবকে নিয়ে কথা উঠলেই তোর মেজাজ কেন গরম হয়ে যায়, সেটা কিন্তু আমি ঠিকই ধরে ফেলেছি। নওরিন আর কিছুই বলল না, শুধু পানির গ্লাস হাতে নিয়ে ঠোঁটের কাছে নিল, কিন্তু হাত কাঁপছিল। আর তার নিজের মনে হচ্ছিল, সত্যি কি আয়াজ তাকে এতটা প্রভাবিত করেছে? সীমা কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেল। নওরিন একা হয়ে গেলেই যেন চারপাশের নীরবতা তাকে গ্রাস করতে চাইল। মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল আয়াজের কথাগুলো, তার রাগ, তার স্পর্শ। হঠাৎ ফোনটা কাঁপতে শুরু করলো। আয়াজ ইফতেখার চৌধুরী। নওরিনের গলা শুকিয়ে গেল। তার ইচ্ছে করছিল ফোনটা ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু তার হাত আপনা আপনি নিজেই রিসিভ বাটনে চাপ দিল। ওপাশ থেকে আয়াজের গম্ভীর ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, এতক্ষণ ফোন ধরছিলে না কেন?
নওরিন ঠোঁট চেপে বলল, কারণ আমি আপনার ফোনটা ধরতে চাইনি। 1 সেকেন্ড নীরবতা, তারপর আয়াজের ঠান্ডা শীতল গলায় চাপা গর্জন ভেসে এলো, তুমি কি জানো নওরিন, আমি যেটা চাই সেটা না পাওয়া পর্যন্ত শান্ত হতে পারি না। নওরিনের শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আয়াজ এবার একটু ফিস ফিস করে বলল, আর আমি কি চাই জানো? তোমাকে, শুধুই তোমাকে। এবার বলো, রাতে খেয়েছো? নওরিন ঠোঁট চেপে ধরে বলল, আপনার জানার দরকার নেই। আয়াজের কণ্ঠে এবার একটা ধমকের সুর। আমি হিসাবে না, আমি জানতে চাইছি স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। নওরিন ঠোঁট কামড়ে ধরে রাগ চেপে ধরে বলল, তাহলে রিপোর্ট নেন মন্ত্রী সাহেব। আমি আমার হোস্টেলে সুস্থ আছি, ভালো আছি, আর খুব শীঘ্রই ডিভোর্স পেপারে সাইন করব। আয়াজ এবার একটু ফিসফিস করলো, কিন্তু সেই শব্দে এতটা তীব্রতা ছিল যেন বজ্রপাত। তোমার কসুর আমি মাফ করতে পারি, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কসুর মাফ করব না নওরিন। আর শোনো, তোমার এই ডিভোর্স নামের বোকামির শাস্তি কি হতে পারে সেটা খুব দ্রুতই বুঝতে পারবে জান পাখি। নওরিন শক্ত গলায় বলল, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন মন্ত্রী সাহেব? তাহলে শুনে রাখুন, আমি আপনাকে ভয় পাই না। আয়াজ হেসে উঠল, সেই হাসিতে যেন অন্ধকার নেমে এলো। ভয়? তুমি এখনো ভয় দেখানোটা দেখোইনি নওরিন, কিন্তু দেখবে, আয়াজের শীঘ্রই দেখবে। মুহূর্তে যেন কিছুক্ষণ নীরবতা কাটলো, এরপর আয়াজ গভীর শ্বাস নিয়ে বলল, ভালোবাসার উত্তর এটা? নওরিন নির্ভীক গলায় দিয়ে বলল, হ্যাঁ, ঘৃণা করি আপনাকে মন্ত্রী মহাশয়, আমার জন্য আয়াজের চোখ মুহূর্তে যেন কঠিন হয়ে গেল, এত জোরে চেপে ধরল যেন শীতলতা নেমে বলল, গভীর গলায় ভালোবাসার উত্তর কি এটা? এই অভিশাপ নিয়ে নির্ভীক গলায় সারা জীবন তোমাকে থাকতে হবে নওরিন, আপনার ভালোবাসা আমি তোমাকে কখনোই মুক্তি দিব না। আয়াজ নওরিন একটু বিরক্ত হয়ে চেপে ধরল যেন আমার ঘুম পেয়েছে, গভীর গলায় বলল, আয়াজ তাহলে এই অভিশাপ নিয়ে সারাটা জীবন থাকতে হবে নওরিন, কিন্তু কিছুদিন পর আমি তোমাকে কখনো আর এইভাবে শান্তিতে ঘুমাতে পারবে না। একটু বিরক্ত হয়ে বলল, আমার ঘুম পেয়েছে, ঘুমাতে যাচ্ছি। হাসতে হাসতে বলল, ঠোঁটের কোণে বাঁকা হাসি, আমি তোমাকে সারাক্ষণ চোখের সামনে রাখবো, কিন্তু কিছুদিন পর তো আর এভাবে শান্তিতে ঘুমাতে পারবে না। যখন তোমাকে আমাদের বাড়িতে আনবো, মানে জানো, আয়াজ সারা রাত তোমার সাথে হাসতে বলল, মানে আর কিছু বলার আগেই নওরিন তার রাগ ও লজ্জা চাপতে গিয়ে আমি তোমাকে সারা রাত ঘুমাতে দিব না। যখন তোমাকে আমাদের বাড়িতে আনবো, জানো সারা রাত তোমার সাথে কি করব? আর কিছু বলার আগেই নওরিন তার রাগ ও লজ্জা চাপতে গিয়ে বলল, অসভ্য। নওরিন রাগ আর লজ্জায় লাল হয়ে বলল, অসভ্য, অসভ্য। আয়াজ হো হো করে হাসলো, যেন বিষয়টাকে আরো উপভোগ করছে। কতটা অসভ্য সেটা আমাদের বাড়িতে আসলেই বুঝতে পারবে পিচ্ছি। নওরিন এতটুকু শোনার পর কল কেটে দিল, চোখে তীব্র রাগ আর অস্বস্তি নিয়ে। আয়াজ মেসেজ করলো, শান্তিতে ঘুম ঘুমিয়ে নাও, খুব শীঘ্রই আমার প্রেমের সাগরে তোমায় ভাসিয়ে নিয়ে যাব, তবে ভাববার বিষয় তুমি সহ্য করতে পারবে কিনা। নওরিন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, চোখ বড় বড় হয়ে গেল আয়াজের মেসেজ দেখে। মুখটা লাল হয়ে উঠল রাগে না লজ্জায়, সে নিজেও বুঝতে পারল না। এমন মেসেজ নওরিন কখনোই আশা করেনি। আয়াজের এমন ভাষা তার গর্বিত গম্ভীর চরিত্রের সঙ্গে একদম মিলছে না। নিজেকে সামলে নিয়ে জোরে জোরে বলল, ধৃষ্টতা দেখো, উনি কি ভাবেন নিজেকে। তারপর কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকালো। মেসেজের রিপ্লাই দেবে কি দেবে না সেটা নিয়েও দ্বিধায় পড়ে গেল। শেষে ঠোঁট চেপে ধরলো, মেসেজ টাইপ হলো, স্বপ্ন দেখা বন্ধ করুন মন্ত্রী সাহেব। কিন্তু সেন্ড করার আগেই মনে হলো, না, এভাবে উত্তর দিলে ও আরো খুশি হবে। ব্যাক স্পেস চেপে মেসেজ মুছে দিল। অপরদিকে আয়াজ ফোনটা হাতে নিয়েই হাসছিল। তার ঠিকই জানা ছিল নওরিন মেসেজ দেখে চুপচাপ রেগে কাঁপছে। নিজের ফোনটা টেবিলের উপরে রেখে আয়াজ বিড়বিড় করে বলল, অপেক্ষা করো বউ, এই ভালোবাসার ঝড় থেকে কিন্তু তুমি পালাতে পারবে না। আয়াজ ধীর পায়ে এগিয়ে গিয়ে দেওয়ালের সামনে দাঁড়ালো। বিশাল ফ্রেমে বাঁধানো একটা ছবি, নওরিনের 15 বছর বয়সের ছবি। মেয়েটার মুখে তখনও শিশু সুলভ সারল্য, চোখে গভীরতা, ঠোঁটে এক ধরনের চাপা লাজুক হাসি, যেন পৃথিবীর কোনো কিছুরই খবর নেই, কোনো দুঃখ তাকে ছুঁতে পারেনি। এই ছবিটা আয়াজকে নওরিনের বড় বোন দিয়ে বলেছিল, তার একমাত্র শালিকা।
আয়াজ ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে বলল, তুমি জানো নওরিন, আমি তোমায় প্রথমবার এইভাবে দেখেছিলাম, তখন বুঝিনি একদিন এই মেয়েটাই আমার জীবন হয়ে যাবে। সে গভীর শ্বাস নিল, চোখে এক ধরনের আবেগ খেলা করছিল। কত বদলে গেছো তুমি, আগে এত চুপচাপ থাকতে, এখন তর্ক করতে একটুও ছাড় দাও না। আগে আমাকে দেখলেই ভয়ে মুখ ফিরিয়ে নিতে, দৌড়ে ছুটে পালাতে, আর এখন তো আমার নাম শুনলেই রাগে ফেটে পড়ো, কথা বললেই ঘৃণা ঝরে পড়ে তোমার কণ্ঠে। কিন্তু তাতে কিছুই যায় আসে না নওরিন, কারণ তুমি আমার ছেলে আছো আর থাকবে। নওরিন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা বাতাস জানালার পর্দা নাড়িয়ে দিচ্ছে। মাথার ভেতর এক গাদা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। আয়েজের কথা, তার রাগ, তার দম্ভ, তার অধিকার বোধ, আর সেই পুরানো অতীত যা সে ভুলে যেতে চেয়েছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবার নামটা ভেসে উঠতেই নওরিনের বুকটা কেমন যেন ধক করে উঠল। এত রাতে বাবা কল করেছে কেন? কোনো সমস্যা হলো না তো? সে দ্রুত কলটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ওপাশ থেকে বাবার ভারী কণ্ঠস্বর শোনা গেল। কোথায় তুই? নওরিনের গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করলো। হোস্টেলেই তো আছি। এত রাতে কল করলেন, কিছু হয়েছে? বাবার কণ্ঠে বিরক্তি। হতে আর বাকি কি? আয়াজের সঙ্গে দেখা করেছিস? বাবা জানলো কিভাবে? নওরিন চমকে গেল। কার কথা বলছেন? সে ভান করলো যেন কিছুই জানে না। বাবা একদম কড়া গলায় বললেন, নাটক করিস না। আয়াজ আজ তোর হোস্টেলের সামনে এসে দাঁড়িয়েছিল। লোকজন দেখে ফেলেছে। আমি কি এইসব সহ্য করব? নওরিন হতভম্ব হয়ে গেল। আয়াজ এখানে এসেছিল, সে তো কিছুই জানে না। আমি জানতাম না আব্বু, সত্যি বলছি আমি জানতাম না। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। শোন নওরিন, আমি তোকে আগেই বলেছিলাম আয়াজের মতো মানুষের সঙ্গে তোর সম্পর্ক রাখা উচিত না। ওর মতো ক্ষমতাবান লোকেরা নিজেদের মতো করে সব ঠিক করে নেয়। আমাদের মতো সাধারণ মানুষের কোনো মূল্য নেই ওদের কাছে। নওরিন চুপ করে রইল। আয়াজ সত্যি এমন, নাকি সে যা বললে তা সত্যি? বাবা আবারও বললেন, তুই যদি আয়াজের জীবন থেকে নিজেকে সরিয়ে নিতে পারিস, তাহলে আমাদের জন্য ভালো হবে, না হলে শেষ পর্যন্ত কষ্ট পেতে হবে তোকে। মা, বোঝার চেষ্টা কর। নওরিনের হাত কাঁপছিল। সে কি সত্যি নিজেকে সরিয়ে নিতে পারবে? আয়াজ কি তেমন সহজে তাকে যেতে দিবে? কল কেটে গেল। নওরিন ফোনটা শক্ত করে ধরে জানালার বাইরে তাকিয়ে থাকলো। কোথাও যেন অজানা একটা ঝড় অপেক্ষা করছে।